This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকার। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো তা হলো এবার ভয় ধরাচ্ছে গুলেনবাড়ি সিনড্রোম। পুনেতে 17 দিনে এই বিরল স্নায়ুরোগে আক্রান্ত হয়েছেন 73 জন। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে সরাসরি আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক। তন্ময়, এই মুহূর্তে ঠিক কি তথ্য সামনে আসছে? যে তথ্য সামনে আসছে সেখানে প্রায় 14 জনকে ভেন্টিলেশনে সাপোর্ট দিতে হয়েছে, 73 জন মতো আক্রান্ত হয়েছে। চিকিৎসকরা যেটা বলছেন, মূলত ছোট্ট ইনফেকশন থেকে এই রোগ শুরু হয়। সেটা জ্বর হতে পারে, পেট খারাপ হতে পারে, মানে যেটাকে আমরা ডায়রিয়া বলি, অর্থাৎ মূলত খাবার বা জল থেকে যখন আমরা আক্রান্ত হই সেই রোগ হয়ে গেল, আমরা সেখান থেকে ঠিক হয়ে গেলাম। তারপরেই কিন্তু এই গুলেনবেরির উপদ্রব শুরু হয়। কারণ যখন আমাদের শরীরে এই ধরনের কোনো কিছু ইনফেকশন হচ্ছে, সেই ইনফেকশন থেকে এই রোগ চলে এলে কিন্তু তারপর এই গুলেনবেরি অর্থাৎ আমাদের বিভিন্ন স্নায়ু অবশ হয়ে যাবে, মাসল অবশ হয়ে যাবে, অর্থাৎ শরীর শিথিল হয়ে যাবে, হাত পা কাজ করবে না। সেটাই কিন্তু পুনেতে হয়েছে। প্রশ্ন হচ্ছে একই জায়গাতে এতজনের একসাথে কি করে হলো একটি অঞ্চলের মধ্যে? চিকিৎসকরা বলছেন জলঘটিত কারণ বা কোনো ফ্লু থেকে এটা ঘটে থাকতে পারে এবং সেখানে একসাথে অনেককে আক্রান্ত করে থাকতে পারে। সেটার জন্যই এই মুহূর্তে চিকিৎসকদের মাথা ব্যথা। যেটা পুনেতে হয়েছে সেটাকে অন্যত্র কোথাও ছড়িয়ে পড়বে সেই ভয়টা কিন্তু থেকে যাচ্ছে। ফলে এইটা নিয়ে একটা আতঙ্ক, সেই আতঙ্ক ছড়িয়েছে। যেখানে আইসিইউর মধ্যে তারা ভেন্টিলেশনে রয়েছেন, ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়েছে। বলা চলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন প্রায় 14 জন এবং 73 জন আক্রান্ত। যদিও এই রোগ সেরে যাবার মতো, আমাদের রাজ্যেও 2-1 জনের ক্ষেত্রে এই রোগ দেখা গেছে। কিন্তু পুনের জিনিসটা আতঙ্ক ছড়িয়েছে এই কারণে, একই জায়গাতে একসঙ্গে এতজন মানুষ তারা ভর্তি রয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন, একসঙ্গে এতজন মানুষ ভেন্টিলেশনে সাপোর্ট দিতে হয়েছে। সেটাই সবচেয়ে এই মুহূর্তে চিন্তার। তন্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো। বিশিষ্ট চিকিৎসক ডক্টর সৌম্য গায়েন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। একটু জানার চেষ্টা করব যে এই রোগ কতটা বিরল, এই রোগ হলে কি কি উপসর্গ দেখা দেয়। প্রথমেই ডক্টর গায়েন আপনার থেকে জানতে চাইবো যে এই রোগ আদৌ কি ফ্যাটাল বা এই রোগের লক্ষণ কি কি হয়? গুলেনবেরি সিনড্রোম হচ্ছে একটা বিরল স্নায়ু রোগ। খুব কম ক্ষেত্রে এই রোগ কিন্তু ফ্যাটাল হতে পারে, এই রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের সিমটমস গুলো হচ্ছে, প্রথমে একটা লো ব্যাক পেইন হয়, একটা পিঠে পেশিতে ব্যথা, অল্প একটু ব্যথা, যেগুলো কিন্তু আমাদের অনেকেরই হয়ে থাকে। ঠান্ডা লাগলে বা অন্য কোনো কারণে যদি মাসেল পুল হয় তাহলে হয়ে থাকে। কিন্তু গুলেনবেরি সিনড্রোমের ক্ষেত্রে এই পিঠে ব্যথাটা পরপরই আসে, হাত পা অসাড় হয়ে যাওয়ার মতো একটা সিমটমস আর কি। এই হাত পায়ে জোর কমে যাওয়া, হাত পা অসাড় হয়ে যাওয়া, হাতের পেশি, পায়ের মাংসপেশি গুলোতে বিভিন্ন ভাবে জোর কমে যাওয়া, এটা কিন্তু গুলেনবার্গ সিনড্রোমের একটা বড় সিমটম। এবং তারপরে অন্যরকম সিমটমস আসতে থাকে বা আসতে পারে, যেটা হচ্ছে এই গুলেনবার্গ সিনড্রোমে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে। এই শ্বাসকষ্টের জন্য আইসিইউতে ভর্তি করে তাকে ভেন্টিলেটরে রাখতে হতে পারে। অর্থাৎ মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া এবং সমস্ত ভাবে স্নায়ুতন্ত্র অবশ হওয়ার ফলে যে মাংসপেশিগুলো, দেহের সমস্ত মাংসপেশিগুলো দুর্বল হয়ে যাওয়ার ফলে স্কেলিটাল মাসেল ফাংশন, অর্থাৎ হাতের পেশি, পায়ের পেশি, বিভিন্ন শ্বাসতন্ত্রের পেশি, এই পেশিগুলো শিথিল হয়ে অকেজো হয়ে যেতে পারে। এর ফলে মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। ডক্টর গায়েন, একটু ইন্টারাপ্ট করে একটা বিষয় জানতে চাইবো। স্নায়ু রোগ নর্মালি খুব একটা ছোঁয়াচে হয় না, হওয়ার কথা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে 17 দিনে এই যে স্নায়ু রোগে একসঙ্গে 73 জন আক্রান্ত হলেন, এটার কারণ আপনার কি মনে হচ্ছে? দেখুন, এটা তো অবশ্যই গবেষণা সাপেক্ষ, কারণ গুলেনবেরি সিনড্রোম এই যে বিরল স্নায়ু রোগ, এই স্নায়ু রোগটা কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন লিটারেচার, বিভিন্ন জার্নাল এভিডেন্স অনুযায়ী এটা কিন্তু একদমই ছোঁয়াচে নয়। এটা একটা অটোইমিউন ডিজিজ, অর্থাৎ দেহের অনাক্রম্যতা যদি একটু উল্টোপাল্টা অ্যাকশন করে তাহলে এটা হতে পারে। তবে এটা কিন্তু একেবারে ছোঁয়াচে নয়। কিন্তু একসঙ্গে এতজন একটা এলাকার মধ্যে, একটা পার্টিকুলার স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে এতজন আক্রান্ত হয়ে যাওয়ার ঘটনা খুব বিরল। যেটা ক্লিনিক্যাল এভিডেন্সেস বা ক্লিনিক্যাল নলেজ বা ক্লিনিশিয়ানদের যে এক্সপিরিয়েন্সেস, সেটা থেকে গবেষণা করতে হবে যে কোনো ধরনের বিরল ভাইরাস, মিউট্যান্ট প্রকৃতির ভাইরাস, সেই মিউট্যান্ট প্রকৃতির ভাইরাস এটার পেছনে দায়ী কিনা।
কারণ এক সময় যেটা কথা হয়েছিল যে মিউট্যান্ট প্রকৃতির ভাইরাস কিন্তু আমাদের দেহের ইমিউনোলজিক্যাল সিস্টেমে চেঞ্জ ঘটাতে পারে। ফলত এই রোগটা কেন ছড়িয়ে পড়লো এটা নিয়ে কিন্তু বিস্তর গবেষণার প্রয়োজন রয়েছে এবং তার সঙ্গে আমাদের ক্যারিওটাইপিং বা জেনোটাইপিং এরও প্রয়োজন রয়েছে। অনেক ধন্যবাদ ডক্টর গায়েন। ডক্টর গায়েন একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, সেটা হচ্ছে 17 দিনে এই যে 73 জন আক্রান্ত হলেন, এর পেছনে নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে এবং সেটা আরো বিশদে আলোচনার প্রয়োজন রয়েছে যে কেন কিভাবে এতজন একসঙ্গে আক্রান্ত হলেন। এদিকে এই গোটা বিষয় নিয়ে চিকিৎসক মহলের কি প্রতিক্রিয়া আপনাদের একটু শোনাই। সাধারণত একটা ইনফেকশনের পর, বিশেষ করে একটা পেটের ইনফেকশন, আরও স্পেসিফিক বললে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, তার দিয়ে যদি একটা কোনো ডায়রিয়া বা কিছু হয়, অথবা কখনো কখনো একটা ফ্লু লাইক ইলনেস, বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা, তারপরে কিছুদিন বাদে এটাকে লড়াই করতে করতে শরীর একটা সময় বুঝতে পারে না যে শরীরের নিজস্ব অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কীভাবে আমি প্রোটেকশন দেবো বা দেবো না। সেটা করতে গিয়ে যখন নার্ভগুলোকে অ্যাফেক্ট করতে শুরু করে তখনই নার্ভের কিছু কিছু সমস্যা দেখা দেয়, সেটাই গুলেনবেরি সিনড্রোম। এই জিবি সিনড্রোম, এটা সতর্ক থাকাটা খুব জরুরি। প্রথমত দেখা যায় যে সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে দেখা গেল যে পায়ে ঠিক জোর পাচ্ছে না, পা থেকে হয়তো চটিটা খুলে পড়ে যাচ্ছে। তারপরে যখন সে হাঁটতে যাচ্ছে পায়ে জোর পাচ্ছে না, আস্তে আস্তে এই যে কমজোরি ব্যাপারটা নিচের থেকে ওপরের দিকে উঠতে থাকে। এই পাওয়ার বা মাসল টোন এগুলো আস্তে আস্তে কমতে থাকে। এই নিচের থেকে ওপরের দিকে উঠতে উঠতে আস্তে আস্তে যদি শ্বাসযন্ত্রের মাসলগুলো যদি অ্যাফেক্টেড হয় তখন কিন্তু খুব সমস্যার ব্যাপার, তখন কিন্তু রেসপিরেটরি প্যারালিসিস হওয়ার, এমনকি মৃত্যু পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ব্যাপারে সতর্ক থাকাটা খুব জরুরি। উইকনেস অর্থাৎ দুর্বলতা যে কোনো মাসলের, এবং আস্তে আস্তে সেই দুর্বলতা বাড়তে বাড়তে কখনো কখনো শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এর কারণ কি? এর কারণ বেশ কিছু ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের জন্য এটি হতে পারে, বিশেষ করে পেটের ইনফেকশন এবং লাংসের ইনফেকশনের জন্যই হয়। কিভাবে হয়? দেহের মধ্যে যে আমাদের ডিফেন্স মেকানিজম আছে, সেই ডিফেন্স মেকানিজম অনেক সময় ভুলভাবে নিজের দেহের বিরুদ্ধেই আক্রমণ করে, নিজের স্নায়ুর বিরুদ্ধেই আক্রমণ করে। সেই আক্রমণের জন্যই স্নায়ুর দুর্বলতা দেখা দেয়। এই রোগটি আস্তে আস্তে পা থেকে শুরু করে একদম বুক পর্যন্ত চলে আসতে পারে এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এটি অবশ্যই একটি সিরিয়াস রোগ এবং এই রোগের চিকিৎসা আছে। এই রোগের চিকিৎসা হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন নামে এক ধরনের ইনজেকশন, খুব দামি ইনজেকশন, এবং বিশেষ ধরনের ডায়ালিসিস, তাকে বলা হয় প্লাজমাফেরেসিস। এই চিকিৎসার মাধ্যমে এই রোগ সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন। চোখ রাখবো অন্যান্য খবরে। ঘুম থেকে উঠেই একেবারে বাঘের মুখোমুখি দাবি সুতানের এক গ্রামবাসী। সারেঙ্গা ছেড়ে বাঘ ফিরেছে। 12 মাইলের জঙ্গলে এলাকায় একটি ঝোড়ার কাছে মিলেছে বাঘের পায়ের ছাপ। তবে এখান থেকে বাঘ ফের ঝাড়গ্রামের বেলপাহাড়ি বা পুরুলিয়ার মানবাজারের জঙ্গলে চলে যেতে পারে বলে মনে করছেন বন দপ্তরের কর্মীরা। স্থানীয় জঙ্গলগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আমরা সকাল 7টার সময় দেখেছি, মানে যারা আমাদের গ্রামের মানুষ, মানে সকালে ভোরের দিকে দিয়ে এসেছিল, তো তারা সকালে দেখেছে সাপটা। কি মনে হচ্ছে পায়ের ছাপগুলো? সাপটা দেখে তো মনে হচ্ছে এটা বাঘের ছাপ, মানে বড়ই দেখা যাচ্ছে এবং এটা বড় বাঘ মনে হচ্ছে। ঠিক আছে, ছোট বাঘ না, এটা বড় বাঘই মনে হচ্ছে। কিছু একটা জন্তু থাবা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত সেটা চিহ্নিত করতে পারা যায়নি। তবে ফরেস্ট ডিপার্টমেন্ট এসছে, থানার থেকেও এসছে আধিকারিকরা, তারা যাচাই করছে যে এটা কিসের থাবা। সম্ভবত সবাই বলছে যে বাঘের থাবা, এটা হয়ে বাঘ জঙ্গলের রাস্তা হয়ে গেছে। তো এখনো পর্যন্ত চিহ্নিত করতে পারা যাচ্ছে না যে এটা কিসের থাবা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিরক। এই মুহূর্তে বাঘের গতিবিধি কি জানা যাচ্ছে? চয়নিকা, দেখো, বৃহস্পতিবার বাঁকুড়া জেলায় প্রথম বাঘ এসে পৌঁছয় এবং বাঁকুড়া জেলার বাগডুবির জঙ্গলে সেখানে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এবং তারপরে গতকাল বাঘের যে অবস্থান ছিল সেই অবস্থান ছিল বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের পড়াশোল জঙ্গলে। তবে পড়াশোল জঙ্গল থেকে বাঘ আবারও বাঁকুড়ার রানীমান ব্লকে প্রবেশ করেছে, অন্তত তেমনটাই দাবি করছেন স্থানীয়রা। আজকে সকাল থেকে এই রানীমান ব্লকের যে 12 মাইল জঙ্গল রয়েছে সেই 12 মাইল জঙ্গলের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে এবং সেই বাঘের পায়ের ছাপ দেখার পরই বন দপ্তরে তারা খবর
খবর দেন স্থানীয় বাসিন্দারা, বন দপ্তরের কর্মীরা, বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছন এবং বাঘের পায়ের ছাপের মাপ এবং তার নমুনা সংগ্রহ করে তারা বিশেষজ্ঞদের কাছে পাঠান এবং বিশেষজ্ঞরা দাবি করে যে এই ছাপ কিন্তু বাঘের, অর্থাৎ বাঘ এই মুহূর্তে 12 মাইলের জঙ্গলে রয়েছে, তেমনটাই কিন্তু স্থানীয় বন দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। তবে যেহেতু 12 মাইল জঙ্গল সেটা বাঁকুড়া জেলার একেবারে সীমান্তবর্তী, কারণ এর একদিকে রয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ির জঙ্গল আর অন্যদিকে রয়েছে পুরুলিয়া কুইলাপালের জঙ্গল, সুতরাং এই যে একেবারে জঙ্গল পথে কানেক্টেড প্রত্যেকটি জঙ্গল, সেই জঙ্গলের মধ্যেই বাঘ ঘোরাফেরা করছে, অন্তত তেমনটাই বন দপ্তরের আধিকারিকরা বলছেন। ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে, রয়েছেন কর্মীরা রয়েছেন তারা এলাকায়। দেখো, পদক্ষেপ বলতে এটা একেবারে বিস্তীর্ণ জঙ্গল, এখানে বাঘ ধরা বা বাঘকে খাঁচাবন্দি করা সেটা কিন্তু অত্যন্ত কঠিন, তাই সে পথে আপাতত বন দপ্তরের কর্মীরা হাঁটছেন না। বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে শুধুমাত্র বাঘের নজরদারি, বাঘের গতিবিধির ওপর নজরদারি, সেই বিষয়টা কিন্তু তারা চালাচ্ছেন। ইতিমধ্যে 120টি ক্যামেরা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় 120টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে এবং বাঘের গতিবিধি একেবারে সুনির্দিষ্ট করার চেষ্টা করছেন বন দপ্তরের কর্মীরা এবং বাঘ যাতে একমাত্র ভরসা এবং এই ট্র্যাপ ক্যামেরার মাধ্যমেই বাঘের গতিবিধি জানা যেতে পারে। আপাতত তোমাকে ধন্যবাদ হীরক। চোখ রাখা যাক হাওড়ায় রেল দুর্ঘটনার খবরে। ডাউন তিরুপতি এক্সপ্রেসের ধাক্কা আরেকটি ট্রেনের। হাওড়ার পদ্মপুকুরে লাইনচ্যুত দুটি ট্রেন। রেল ইয়ার্ডের দিকে যাওয়ার সময় প্রথমে লাইনচ্যুত হয় ডাউন তিরুপতি এক্সপ্রেসের কয়েকটি কামরা। পিছনেই আসলে একটি পার্সেল কার, সেটিও তিরুপতি এক্সপ্রেসের পিছন থেকে ধাক্কা মারে। এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। সাঁতরাগাছি শালিমার শাখার যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনে দুটি ট্রেনের 3টি বগি লাইনচ্যুত হলো। ঘটনাটি ঘটেছে আজকে সকাল 10টা নাগাদ। তিরুপতি এক্সপ্রেস সেটা একেবারে রেল ইয়ার্ডের সামনে থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, আর সেই সময় ট্রেনে কোনো প্যাসেঞ্জার ছিল না, অর্থাৎ রেল ইয়ার্ডের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল এই তিরুপতি এক্সপ্রেস। সেই সময়ই একটি জেনারেটর ভ্যান বা জেনারেটর ট্রেন যেটাকে বলা হয়, সেই জেনারেটর ট্রেন সেটা নির্দিষ্ট যে সিগন্যাল থাকে সেই সিগন্যাল একেবারেই না মেনে বা সিগন্যাল ভুল করেই একেবারে তিরুপতি এক্সপ্রেসের যে 3টে বগি সেই বগিতে এসে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে লাইনচ্যুত হয়ে যায় এই 3টি বগি। এখানে রেলের উচ্চপদস্থ অফিসাররা তারা চলে আসেন এবং রেলের কর্মীরা, ইঞ্জিনিয়াররা তারা যুদ্ধকালীন তৎপরতায় এই যে 3টে বগি রয়েছে সেই বগিগুলো সরানোর কাজ শুরু করে। এই দুর্ঘটনার জেরে শালিমার থেকে সাঁতরাগাছি যে ট্রেন চলাচল, সেই ট্রেন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। বলার বিষয় একটা যেটা এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে সেই সময় ট্রেনে কোনো যাত্রী ছিল না, তার জন্যই কিন্তু বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল এই রেল স্টেশন। कैमराय माखन पात्रेर संगे सोमा दास, TV9 बांगला, हावड़ा। खाली कोचिंग रेक जो यार्ड में शंटिंग कर रहा था, उसमें कुछ डिरेलमेंट हुआ था और वो डिरेलमेंट होने से कोच जो है वो मेन लाइन के पास में आ जा रहा था, रिस्की था मूवमेंट करना, तो सेफ्टी पॉइंट ऑफ व्यू से मूवमेंट रोका गया, अभी नॉर्मलाइज कर दिया गया। একদিকে ট্রেন লাইনচ্যুত, অন্যদিকে শহরে বেপরোয়া গতির বলি এক। বিটি রোডে হিট অ্যান্ড রান, চিকিৎসকের গাড়ির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু। শ্যামবাজার থেকে সিথির মোড়ে যাওয়ার সময় ভ্যানে ধাক্কা, গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ওই ভ্যান চালকের। ভ্যানে ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা চালান ওই চিকিৎসক। পালানোর সময় দাঁড়িয়ে থাকা গাড়িতেও ধাক্কা মারা হয়। গাড়ি ছেড়ে পালিয়ে যান চিকিৎসক, পরে তাকে গ্রেফতার করে পুলিশ। গাড়িটা এখানে ছিল ডাক্তারের গাড়ি। আচ্ছা, শুনলাম আরজি কলের ডাক্তার ছিল। ডাক্তারের গাড়িতে কিসে ধাক্কা মারে? ভ্যানে? হ্যাঁ, ভ্যানে মেরে। আর সাইড দিয়ে আরেকটা গাড়ি যাচ্ছিল, ব্রেকডাউন, মনে ওকে চেপে দিয়েছে, ও বেটা সামলাতে পারেনি, আর গাড়ি ছিল প্রচুর স্পিড। আচ্ছা, গাড়িটা কি খুব জোরে ছিল? গাড়িতে বিটি রোডে স্পিড থাকবেই, যখন বিটি রোড আছে, সিঙ্গেল খোলা আছে, ও স্পিডে যাবে। মানে ওনার কেউ ভুল আছে, যে মানে ও একটা গাড়ি বার হচ্ছে, তাকে আমাকে কাটিয়ে যেতে হবে বা স্পিডটা কম করতে হবে, সে দেখিনি। মানে স্পিডে রানিংয়ে বেরিয়ে গিয়ে, মানে সামনে একটা গাড়ি দাঁড়িয়েছিল, দুটো গাড়ির মধ্যেই এটা সামনে জাম হয়ে গেল, আর পেছন থেকে মারলো।
দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক সে গাড়ি এই এলাকাতে রেখেই এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে রাত 9টা নাগাদ পুলিশ অভিযুক্ত গাড়ির চালক তাকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে অভিযুক্ত গাড়ির চালক তিনি যেটা পুলিশকে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন যে আচমকাই তার চোখ লেগে গিয়েছিল এবং সেই জায়গা থেকে সে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা ইতিমধ্যেই খতিয়ে দেখার কাজ শুরু করেছেন তদন্তকারীরা এবং এই বিটি রোড যে জায়গাতে দুর্ঘটনা ঘটেছে তার আশপাশে যে সমস্ত রাস্তার সিসি ক্যামেরা রয়েছে সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ ইতিমধ্যেই একটা অভিযোগ যেটা সামনে উঠে আসছে যে খুব বেপরোয়া গতিতে ওই গাড়িটি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, অর্থাৎ বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা নাকি সত্যিই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু যাচাই করার কাজ চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তবে অভিযুক্ত গাড়ির চালক তিনি পেশায় একজন চিকিৎসক, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা। ক্যামেরায় রজত শিকদারের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। চোখ রাখা যাক এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। দুদিন পার এখনো ময়না তদন্ত হলো না উত্তরবঙ্গ মেডিকেলে মৃত প্রসূতির দেহের। প্রশাসনিক জটিলতা নাকি অন্য কিছু? প্রশ্ন পরিবারের। কিভাবে পারলৌকিক ক্রিয়া হবে তা নিয়ে অকুল পাথারে পরিবার। ময়না তদন্তে ভয় কিসের? প্রশ্ন বিরোধীদের মুখে। কুলুপ তৃণমূল নেতৃত্বের। কি কারণে মৃত্যু প্রসূতির তা জানতে প্রসূতির দেহের ময়না তদন্ত চেয়ে গত দুদিন বিভিন্ন থানা ঘুরে বেড়ালেও তাদের অভিযোগপত্র জমা নিতে গড়িমেশি করে পুলিশ। শেষে শনিবার জলপাইগুড়ি পুলিশ সুপারের দফতর অভিযোগ জমা নেয়। দীর্ঘ হয়রানি শিকার হয়ে এরপর প্রসূতির পরিবার যায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, কিন্তু সেখানেও বিভিন্ন প্রশাসনিক জটিলতার সম্মুখীন হতে হয় পরিবারকে। গতকাল হয়নি ময়না তদন্ত, আজ হবে কিনা তাও স্পষ্ট নয়। এই জায়গায় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রশ্ন তুলছে যে ময়না তদন্ত করতে ভয় কিসের? এমন একটা চাপের মধ্যে আছি, এদিকটা সামলাবো কি এদিকটা সামলাবো কি ওদিকটা সামলাবো, মানে কোন দিক থেকে কোন দিকে যাব কিছুই বুঝে উঠতে পারতেছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে আছে। এটা প্রশাসনকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের সাথে এমনটা হচ্ছে। যত জায়গায় যেইভাবেই হোক বাধা সৃষ্টি করার একটা চেষ্টা চলছে সেই প্রথম থেকে, মানে যেখানে যেভাবে করা যায়। ডেড বডিটাও দিনের পর দিন ঝুলিয়ে যাচ্ছে। ওরা 20 স্যালাইনের কারণে রোগী মৃত্যু হয়েছে, বাজে ওষুধ দিয়েছে, এটাই যথেষ্ট নয়। সুতরাং কোনো একটা জায়গায়, রাজ্যের যে কোনো জায়গায় তাদের একটা মানসিকতা থাকতো যে একটু ভালো চিকিৎসা দিয়ে সুস্থ করি, তা করলো না। এটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত লুটেরাদের একটা কারবার চলছে এই প্রশাসন। দুজনেই এই যে গাফিলতি হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করেছেন, তারা কি করলো? সেই তদন্ত কমিটি কেন স্পেশাল ট্রিটমেন্ট করালো না এই মহিলাকে? তার দুধের বাচ্চা তার মাকে হারালো। আর হিন্দু শাস্ত্র মতে 24 ঘন্টার মধ্যে দাহ কার্য করতে হয়। এবার দেখুন তার পোস্টমর্টম হচ্ছে না, গতকাল মারা গিয়েছে, সেখান থেকে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। সেখানে পুলিশ বলছে না জলপাইগুড়ি যাও, জলপাইগুড়ি আইসি বলছে না আমরা নেব না। সেই পরিবারকে যাতে হচ্ছে এসপি অফিসে, ভাবুন তো এত বড় ঘটনা ঘটার পরে সেই পরিবারে কি করে নাজেহাল করা হচ্ছে, যাতে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়া যায়, যাতে এই যে অভিযোগটা যেটা তাদের দোষ হচ্ছে সেটাকে ধামাচাপা দিয়ে তাদেরকে আটকানো যায়। সেচ দপ্তরের জমিতে বসবাসকারীদের আবাসে ঘর। মেমারি 1 নম্বর ব্লকের চাচাই নীলকঠি ক্যানেল বাঁধ এলাকায় বেশ কিছু পরিবারের বাস। এদের মধ্যে অনেকেরই নাম রয়েছে রাজ্যের আবাস তালিকায়। সরকারি নির্দেশিকা অনুযায়ী আবাসের ঘর পেতে গেলে নিজের নামে জায়গা থাকতে হবে, তার জন্য দলিল ও পর্চা থাকা প্রয়োজন। সরকারি জায়গায় বসবাসকারীরা প্রয়োজনীয় নথি দেখিয়েছেন, নথি না দেখিয়ে কি আবাস তালিকায় নাম উঠেছে? স্থানীয় উপপ্রধান জানিয়েছেন বাঁধ এলাকার পরিবারগুলি 40 বছর ধরে বাস করছেন। পাট্টা দেওয়া হয় তাদের, কিন্তু সবার পাট্টার কাগজ নেই। এই 40 বছর ধরে বসবাস করছি, আমাদের এতদিন কোনো দিন এখনও কিছু জানায়নি। হঠাৎ এই যে নোটিশ দিয়ে গেছে, আমরা এখন কি করব? আমাদের সরকার থেকেই ঘর দিয়েছে, সেই ঘরে বসবাস করছি। আমাদের কোনো ইনকামও নেই বাড়তি, আমরা দিন আনি দিন খাই। আমরা এখন কোথায় যাব, কি করব? কোন এলাকা এটা? এটা চাচাই নীলকঠি ক্যানাল বাঁধ। আচ্ছা, কি চাইছেন আপনারা এখন? আমরা চাইছি আমাদের আর কি সরকার থেকে জায়গা দিক, ঘর করে দিক, তারপরে আমরা যাব। নোটিশে বলছে যে আমাদের তোমরা 15 দিনের মধ্যে এনতে গুটিয়ে নিয়ে সব চলে যাও। আপনি যে বাড়িটা পেয়েছেন এটা কি সরকারি বাড়ি? সরকারি ঘর। সরকারি ঘর এটা? হ্যাঁ। আচ্ছা, দিয়ে তারপর কি বলছে এখন তাহলে? এখন আমরা কোথায় যাব? আচ্ছা, আমরা সরকারি ট্যাক্স কাটি, কোথায় যাব? যে 70টা পরিবার আছে
দীর্ঘ 40 বছর ধরে বসবাস করছে। তারা বৈধ ভোটার, ভারতবর্ষের বৈধ ভোটার। তারা 40 বছর ধরে তারা প্রথমে ইন্দিরা গান্ধী আবাস যোজনা ছিল নাম, ইন্দিরা গান্ধী আবাস যোজনায় ঘর পেয়েছে এখানে কিছু বাড়ি। তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনা এলো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ম্যাক্সিমাম ঘরটা পেয়ে গেছে। এখন আবার বাংলার বাড়ি যেটুকু বাদ ছিল তার মধ্যে যারা এখনও যাদের ঘর দিতে পারেনি তাদের কিন্তু বাংলা আবাস যোজনায় এবার তাদের নাম এসছে বা টাকাও ঢুকে গেছে বা বাড়ির কাজও তারা শুরু করেছে। এই আতঙ্কে এখন তারা কাজ বন্ধ করে দিয়েছে। আমরা চাইছি এদের পুনর্বাসন দেওয়া হোক, ক্ষতিপূরণ দেওয়া হোক, যেখানে খুশি রাজ্য সরকার জায়গা দিক, এদের ঘর বাড়ি করে দিক।